এটা আমাকে আর কয়েকটা দিন আগে বলতে পারলি না আপু? কেন? নিহাল আমাকে নিয়ে হানিমুনে যাবে থাইল্যান্ডে, সব কিছুর ব্যবস্থা করা হয়ে গেছে। আগামীকালই আমাদের ফ্লাইট। এটা কোনো কথা? আমারও প্রশ্ন এটাই, এটা কেমন ধরনের ব্যাপার ঘটে গেল বলতো? আসলে তোর আর আমার কপালটাই বোধহয় খারাপ। সব সময় খুশিতে বাগড়া দিতে কিছু না কিছু একটা হবেই। থাক, সব কিছু যখন ঠিকঠাক হয়ে গেছে তখন আর কি করা। তবে তোদের দুজনকে অনেক বেশি মিস করবো রে। আমিও আপু, তোর সাথে থাকতে না পেরে আমারও খারাপ লাগবে। হৃদিতা পুরো রুম জুড়ে হাঁটাহাঁটি করে বলছিল রুবাইদার সাথে। এরই মধ্যে হঠাৎ কি মনে করে হৃদিতা আয়নার সামনে দাঁড়িয়ে গেল। রুবাইদার কথা শুনতে শুনতে কি যেন একটা ভাবলো, এরপর চট করে প্রশ্ন করে বসলো। আচ্ছা রুবি, আমি কাঁদলে কি আমাকে খুব বাজে লাগে দেখতে? রুবাইদা খানিকটা থতমত খেলো হৃদিতার প্রশ্ন শুনে। মেয়েটা কি থেকে কি বললো এটা? আবার নিজেকে নিয়ে উল্টোপাল্টা ভাবতে শুরু করেছিস তুই? বিয়ের আগে জিজ্ঞেস করেছিলি তুই বাজে দেখতে কিনা, এখন জিজ্ঞেস করছিস তোকে কাঁদলে বাজে লাগে কিনা দেখতে? মানে তোর মাথার মধ্যে এসব কে ঢোকায় বলতো? আগের বারেরটা না হয় ওই ইংরেজের বাচ্চা বলেছিল, এবারেরটা কে বলল? আরে কেউ কিছু বলেনি, আমি জিজ্ঞেস করলাম এমনি, কৌতূহল হলো জানতে। কৌতূহল তো এমনি এমনি আসে না, কারণটা বল। আসলে আমি কাঁদলে বারে বারে বলে ওঠে না কাঁদার জন্য, চোখ মোছার জন্য, তাই আর কি। কে বলে? রিদিতা কয়েক মুহূর্ত ভেবে বলল, শুদ্ধ। ও সেটা বল। আরে ধুর বোকা, শুদ্ধ ভাইয়া তো তোর চোখের পানি সহ্য করতে পারে না তাই এমন বলে। এটা খুবই স্বাভাবিক। আমরা কি আমাদের প্রিয়জনদের চোখের পানি সহ্য করতে পারি কখনো? তাদের চোখে পানি দেখতে চাই কখনো? চাই না তো, তাই শুদ্ধ ভাইয়া তোকে এমন কথা বলেছে। আর তুই এক বোকা, কি থেকে কি ভেবে নিলি। আচ্ছা শোন, আমার শ্বশুর শাশুড়ির গলা শোনা যাচ্ছে, কি কারণে যেন ডাকছে, আমি যাচ্ছি, পরে কথা বলবো নি, আবার রাখছি। রুবাইদা ফোন কেটে দিল। এদিকে ফোন হাতে নিয়ে রিদিতা আরও একটু আয়নার সামনে এগিয়ে গেল। এরপর আয়নার নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে নিজে নিজেই বলল, শুদ্ধ না হয় আমাকে ভালোবাসে দেখে আমার চোখের পানি সহ্য করতে পারে না, কিন্তু ওই জায়ান মাহমুদ, ওই লোকটা সেদিন রাতে এমন করছিল কেন আমি কান্না করাই? আর কান্না থামাতে বারে বারে আমাকে শাসাচ্ছিল কেন? আমি আগামীকাল আমাদের সম্পর্কের কথা খোলসা করব সকলের সামনে, আর গোপন রাখবো না। তুমি আগামীকাল আসবে তো শুদ্ধ? রিদিতা শুদ্ধর কোলে মাথা রেখে শুয়ে শুদ্ধর আঙুলগুলো নিয়ে খেলতে লাগলো ছোট বাচ্চাদের মতো। শুদ্ধর সেদিকে খেয়াল নেই। সে বলল, এত বিত্তবান শ্রেণীর মানুষদের ভিড়ে আমি বেমানান নয় কে রিদিতা? শুদ্ধ এরকম করে কথা বলবে না, আমার শুনতে ভালো লাগে না। আমি তোমাকে ভালোবাসি এবং সেটা সত্যি, আমার জন্য ধ্রুব সত্যি। এই সত্যি অন্তরে লালন করে আমি চলছি, আর সেই সত্যিটা সকলের সামনে আনার জন্য আমি উদগ্রীব হয়ে আছি। অথচ তুমি কিনা এসব কথা বলে আমার মন ছোট করে দিচ্ছ। জানো শুদ্ধ, নানা ভাই বলেছে আমার জন্য নাকি রাজপুত্র আনবে। অথচ নানা ভাই তো জানেই না আমার রাজপুত্র যে জীবনে চলে এসেছে আরও আগেই। রিদিতা বেশ উৎফুল্ল হয়ে কথাটা বললেও শুদ্ধ নীরব রইল। কি হলো, চুপ কেন তুমি? আমি তোমাকে পাবো তো রিদিতা? এসব কি বলছো শুদ্ধ? এমন কথা বললে কিন্তু আমার ভয় লাগে। তোমাকে হারানোর ভয় যে আমার মনের মধ্যে সব সময় কাজ করে সেটা কি তুমি জানো? এই জন্যই আমি সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে পদক্ষেপ নেইনি। এই জন্যই তোমাকে ভালোবেসেও বন্ধু হয়েছিলাম। বন্ধু হয়ে কেবল থাকলে হয়তো হারানোর বেদনা এতটা প্রকট হতো না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি রিদিতা, তোমাকে ছাড়া থাকবো কেমন করে? আশ্চর্য শুদ্ধ, তুমি কথাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছ? এখানে ছাড়াছাড়ির প্রশ্নই বা আসছে কোথা থেকে? নানা ভাই আমাকে বলেছে জন্মদিনে একটা বড় গিফট দেবে। নানা ভাইয়ের গিফট কি আমি জানি না, তবে আমি এতটুকু জানি যে আমার জীবনের সেরা উপহার তুমি, আর সেটা আমি নিজেই চেয়ে নেব নানা ভাইয়ের কাছ থেকে। সেটাই তো তোমাকে বলার চেষ্টা করছি যে আমাদের সম্পর্ক নিয়ে আর রাগঢাক রাখবো না। আর তুমি কি না আমাকে উৎসাহিত না করে আরও ভেঙে দিচ্ছ আমার মনকে। শোনো শুদ্ধ, আমাকে হারিয়ে ফেলবে কিনা সেটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ আমি নিজে তোমার থেকে আমাকে আলাদা করতে দেব না। আমি তোমার হয়েছি, আজীবনের জন্য হয়েছি। তোমার হাত ধরেছি ছাড়ার জন্য না শুদ্ধ। একটা কথা কান খুলে শুনে রাখো শুদ্ধ, প্রয়োজন হলে আমি দুনিয়া ছাড়বো, কিন্তু তোমাকে কখনোই না। ভাবি, আমার কি আজকে বিয়ে বলো তো? না মানে বুঝলাম না। সাধারণ একটা জন্মদিন হবে, আর তাতে আমার এত সাজগোজের কি আছে? তোমরা একেবারে পার্লার থেকে লোক ভাড়া করে নিয়ে এসেছো, আজব। তোমাকে এত কিছু ভাবতে কেউ বলেনি, যেভাবে বসে আছো সেইভাবেই বসে থাকো, আর যা হচ্ছে সেটা হতে দাও। এত মানুষ কেন গো ভাবি? মানুষ হবে জানতাম, তাই বলে এত? এখনো প্রোগ্রাম শুরুই হলো না, তার আগেই মানুষে মানুষে সয়লাভ হয়ে গিয়েছে।
দাদু ভাই এত ডেকোরেশন করেছো তো, আর এমনি এমনি না, মানুষ তো হবেই। তোমার সাজানো হয়ে এসেছে প্রায়, আমি তোমার ড্রেস নিয়ে আসছি। এত ভারী গ্রাউন আমার পরে সামলানো সম্ভব হবে না। প্লিজ ভাবি, কমফোর্ট ফিল করি এমন কিছু দাও। এই চুপ করো তো, তুমি কি গাউন আজীবন পরে বসে থাকবে নাকি? কয়েক ঘন্টার জন্য পরবে কেবল, সামলাতে একটু কষ্ট হবে, কিন্তু এতটুকু তো করতেই হবে। সন্ধ্যা 7টায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা। বেশ জমকালো আয়োজন করা হয়েছে, যে কারোর চোখ ধাঁধাতে বাধ্য। ঘড়ির কাঁটা যখন 6টা বেজে 50 মিনিট, তখনই পিয়ালি রিদিতাকে নিয়ে রুম থেকে বের হলো। নিচে মৃদু আলো জ্বলছে। রিদিতা সিঁড়ির কাছে আসার পরপরই পিয়ালি রিদিতার হাত ছেড়ে দিল। ভাবি, বাকি পথটা তোমারই যেতে হবে। আমি এত ভারী গ্রাউন্ড পরে হিল পরে সিঁড়ি বেয়ে নামবো কি করে? পারবে, সাবধানে যাও, সবাই অপেক্ষা করছে তোমার জন্য। রিদিতা যখন সিঁড়ির সামনে এসে দাঁড়ালো, তখনই তার দিকে লাইটের ফোকাস ফেলা হলো। রিদিতা থতমত খেয়ে গেল। নিচে এতগুলো মানুষ দাঁড়িয়ে, প্রত্যেকের নজর এখন রিদিতার দিকে, কারণ লাইটের ফোকাস এখন সম্পূর্ণভাবে তার বরাবরই। এত এত মানুষের মধ্যে রিদিতা বেশ কিছু ক্যামেরাম্যান এবং রিপোর্টার্সদেরও দেখতে পেয়েছে, যেটা দেখে রিদিতার অস্বস্তি লাগা শুরু হয়েছে। এরই মধ্যে মাইক হাতে নিয়ে আজাদ খন্দকার বললেন, হ্যালো এভরিওয়ান, আই ওয়ান্ট টু সিক দ্য অ্যাটেনশন অফ ইচ অফ ইউ। মিট উইথ মাই ওয়ান অ্যান্ড অনলি গ্র্যান্ডডটার, মাই বেবি ডল, হু ইজ দ্য সেন্ট্রাল অ্যাট্রাকশন অফ টু নাইটস প্রোগ্রাম, রিদিতা তাসনিম। করতালিতে মুখরিত হয়ে উঠল চারিদিক। এদিকে এত মানুষ চোখের সামনে একসাথে দেখে রিদিতা নার্ভাস হয়ে পড়েছে। তাকে দেখা মাত্রই রিপোর্টার সমেত ক্যামেরাম্যান সামনে চলে এসছে। ফটাফট রিদিতার ছবি তুলেই যাচ্ছে বিরামহীনভাবে। এতে করে রিদিতার আরও বেশি অস্বস্তি লাগা শুরু করলো। সকলে এমনভাবে এখন তার দিকে তাকিয়ে আছে যেন সে পৃথিবীর অষ্টম আশ্চর্য। তবে তাকে হয়তো আক্ষরিক অর্থে একজোড়া চোখের নিকট অষ্টম আশ্চর্য বলে মনে হচ্ছে। যে চোখ দুটো কিনা পৃথিবীর সবটুকু আশ্চর্য নিয়ে তার দিকে তাকিয়ে আছে, যেন এর থেকে বড় কোনো অবিশ্বাস্য ঘটনা আর ঘটতেই পারে না। রিদি, নিচে নেমে আসো, সকলে তোমার জন্যই অপেক্ষা করছে। আজাদ খন্দকারের কণ্ঠ পুনরায় কানে যাওয়ায় এবার এক পা করে সিঁড়ি থেকে নামছে রিদিতা। ভীষণ ভয়ে আছে সে। পাছে না গাউন সামলাতে গিয়ে এই হিল নিয়ে উল্টে পড়ে যায়, মান সম্মানদের ফালুদা হয়ে যাবে তাহলে। রিদিতাকে শ্বেত রঙের গাউনটাতে একটু বেশি সুন্দরী লাগছে দেখতে। রিদিতার গার্তবর্ণ শ্যামলা, কিন্তু সাজসজ্জার দরুন এটা এখন মনেই হচ্ছে না। গাউনের উপর মুক্তোর কাজ করা শুভ্র পাথরের আধিক্য অত্যাধিক তাতে। গলায় হীরের চিকন একটা নেকলেস, কানেও হীরের ছোট্ট দুল, লম্বা চুলগুলো পনিটেল করে বাঁধা। এক হাতে হীরের ব্রেসলেট আর এক হাতে চিকন দুটো হীরের চুড়ি। ডান হাতে হীরের আংটি আর বাম হাতে শুদ্ধর দেওয়া সেই স্বর্ণের আংটি, যেটা তখন পিয়ালি বলার পরেও রিদিতা খোলেনি। এত সব হীরের মধ্যে সেই স্বর্ণ খুব বেমানান লাগছে, তবুও রিদিতার কাছে এটাই অত্যাধিক সুখের কারণ। রিদিতা যখন সিঁড়ি বেয়ে নেমে আজাদ খন্দকারের পাশে এসে দাঁড়ালো, তখনই তাকে দুই হাতে আগলে নিলেন আজাদ খন্দকার। এরপর সকলের উদ্দেশ্য বললেন, আমি আমার নাতনিকে কখনোই সেইভাবে পরিচয় করাইনি। সত্যি বলতে তাকে কখনোই জনসম্মুখে নিয়ে আসিনি। তার পেছনে কিছু ব্যক্তিগত কারণ ছিল, যেটা নিয়ে আমি কথা বলতে ইচ্ছুক নয়। তবে এবার মনে হলো তাকে সকলের সাথে পরিচয় করিয়ে দেব, আর সেটার জন্য আজকের এই বার্থডে পার্টি থ্রো করা হয়েছে। আজাদ খন্দকার তারপর ইশারা করতে আকারে যথেষ্ট বড় এবং বেশ উঁচু একটা কেক নিয়ে আসা হলো। রিদিতা কেক কাটবে বলে পাশে এসে দাঁড়ালো তার নানি, মামা, মামি, শাওন এবং পিয়ালি। আজাদ খন্দকার রিদিতাকে কেক কাটতে বললেন না, বললেন, তুই আমার কাছে বার্থডে গিফটের কথা জানতে চাইছিলি না? তোর বার্থডে গিফট সামনে দাঁড়িয়ে আছে, দেখ তো মুখ বরাবর সামনের দিকে তাকিয়ে। রিদিতা আজাদ খন্দকারের কথা শুনে সামনের দিকে তাকালো, আর তাকিয়ে যা দেখলো তাতে তার চোখ দুটো যেন মুহূর্তেই ভিজে গেল। এরকম একটা বার্থডে গিফট তাকে দেবে তার নানা ভাই, সেটা তার কল্পনার বাইরে ছিল। আবেগী হয়ে গেল রিদিতা। সেই আবেগ জড়ানো কণ্ঠে বলল, আম্মু, আব্বু। পাশে দাঁড়িয়ে থাকা আজাদ খন্দকার জিজ্ঞেস করলেন, বার্থডে গিফট পছন্দ হয়েছে? কেবল বার্থডে গিফট না, বরং এটা আমার জীবনের বেস্ট গিফট নানা ভাই, থ্যাংক ইউ। রিদিতা চোখের পানি ছেড়ে দিল। তা দেখে আজাদ খন্দকার বলে উঠলেন, আহা, কান্না করছিস কেন বোকা মেয়ে? আজ কি তোর কান্না করার দিন? আজ তো তোর খুশির দিন, সুখের দিন। আজ তোর কেবল খুশিতে হাসার দিন। রিদিতার চোখের পানি আলতো করে মুছে দিল শাকিল মির্জা এবং নাজিয়া আক্তারের দিকে তাকিয়ে বলল, ওখানে দাঁড়িয়ে আছো কেন তোমরা? মেয়ের পাশে আসো। রিদিতা যতটা অবাক হয়েছে তার আব্বু আম্মুকে এখানে দেখে, তার আব্বু আম্মু ঠিক ততটাই অবাক হয়েছিলেন রিদিতাকে এখানে দেখে। ওনারা ভাবতেই পারেননি যে আজকে রিদিতার জন্মদিন উপলক্ষে ওনাদের এই বাড়িতে ডাকা হবে। ওনাদের কেবল দেখা করার জন্য বলা হয়েছিল।
এতদিন বাদে নিজের আব্বুর পক্ষ থেকে আহ্বান পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলেন নাজিয়া আক্তার। খুশি হয়েছিলেন শাকিল মির্জাও। কিন্তু রিদিতাকে এখানে দেখে বুঝতে পারছেন না ওনাদের কি আসলে খুশি হওয়া উচিত কিনা। শত হলেও রিদিতার উপর এখনো রাগ যায়নি ওনাদের। কিন্তু এই একটা সময়ে এসে সকলের সামনে কিছু বলতে চাইছেন না ওনারা, তাই চুপ করে রইলেন। চলে গেলেন রিদিতার পাশে। এদিকে রিদিতার যেন আজকে খুশির অন্ত নেই। সে কখনো ভাবতেই পারেনি তার নানা ভাই এবং আব্বু আম্মুকে নিয়ে কখনো একসাথে জন্মদিনের কেক কাটতে পারবে। এখানে থাকা প্রতিটা মানুষ যখন করতালি দিয়ে রিদিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ব্যস্ত, তখনও একজোড়া চোখ আগের মতোই হতভম্ব হয়ে তাকিয়ে আছে রিদিতার দিকে, ঠিক নিজের জায়গাতেই দাঁড়িয়ে। রিদি, কেক কাটা শুরু করো, সবাই অপেক্ষা করে আছে। কেক কাটা শেষ হলে রিদিতা প্রথম টুকরোটুকু আজাদ খন্দকারের মুখে দিল। আজ মনে হচ্ছে নানা ভাইয়ের প্রতি দরদ বেড়ে গেছে। মা বাবাকে না খাইয়ে প্রথমেই নানা ভাই? হ্যাঁ, কারণ আজকে আমার খুশির কারণ যেই মানুষটা, সেই সবার প্রথমে আমার হাত থেকে কেক খাওয়ার ডিজার্ভ করে। থ্যাংক ইউ সো মাচ নানা ভাই। আমি বলে বোঝাতে পারবো না যে আজ কতটা খুশি আমি। এত তাড়াতাড়ি খুশি হয়ে যাস না, এখনও তো আরও অনেক কিছু বাকি আছে। রিদিতা আজাদ খন্দকারের কথার মানে বুঝতে পারল না। কিছু একটা জিজ্ঞেস করতে নিল, তার আগে রিদিতার চোখ গেল ঠিক দরজা বরাবর। হাতে একটা ফুলের তোড়া নিয়ে একেবারে সকলের পেছনে দাঁড়িয়ে আছে শুদ্ধ। রিদিতার সেদিকে চোখ পড়তেই মনটা অস্বাভাবিক খুশিতে নেচে উঠল। এত সুখ কোথায় রাখবে সে? আজ তো সুখের অতিশয্যে সে মারাই যাবে বোধ হয়। এটাই মোক্ষম সুযোগ সকলের সামনে নানা ভাইয়ের কাছ থেকে শুদ্ধকে চেয়ে নেওয়ার। নানা ভাই, কিছু বলার ছিল আমার। আমি জানি, তবে কথাটা তোর আর মুখ ফুটে বলতে হবে না। এতদিন যেহেতু লজ্জায় লুকুয়েছিস, তাহলে এখন আর হুট করে সাহসী হয়ে সকলের সামনে বলা লাগবে না, আমিই বলছি। রিদিতা ভ্রু কুঁচকে ফেলল। তার নানা ভাই শুদ্ধর ব্যাপারে জানে কি করে? রিদিতা জানে যে শুদ্ধ আর তার ব্যাপারে পিয়ালি কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে। পিয়ালি তবে নানা ভাইকে কিছু ইঙ্গিত দিয়েছে নাকি? কথাটা ভেবে রিদিতা উত্তেজিত হয়ে পড়ল। ইস, এখন সকলের সামনে যখন নানা ভাই শুদ্ধর হাতে তার হাত রাখবে, তখন কিভাবে নিজের রক্তিম মুখখানা লুকোবে সে? ভেবেই লজ্জায় আটখানা হয়ে যাচ্ছে রিদিতা। আজাদ খন্দকার কিছু একটা ঘোষণা করার ভঙ্গিতে হাতে মাইক তুলে নিলেন পুনরায়। এরপর বললেন, আজ আমার একমাত্র নাতনি রিদিতার জন্মদিনটাকে আরও স্পেশাল করার জন্য সকলের মাঝে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। আমার নাতনি একজনকে পছন্দ করে, সে ওই মানুষটার সাথে সম্পর্কে জড়িয়ে আছে। ব্যাপারটা আমি জানতাম না, কারণ দিদি হয়তো সেটা প্রকাশ করতে একটু শাই ফিল করছিল। কিন্তু সামহাও আমি এটা জেনে গেছি। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো রিদির পছন্দের সাথে আমার পছন্দ একদম মিলে গেছে। আর তাই আজকে এই সুন্দর একটা মুহূর্ত আমি আমার নাতনিকে তার পছন্দের মানুষের সাথে বাগদান করিয়ে দিতে চাই, এবং তাদের বিয়ের তারিখও আমি ঠিক করে ফেলেছি। সেটা জানাতেই এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করে রিপোর্টার্সকে ডাকা, সাথে করে আমার শুভাকাঙ্ক্ষী সকলকে। রিদিতা এতক্ষণ যাবৎ খুশি মনে সব কিছু ভাবলেও এখন কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে তার, যেমন অপ্রত্যাশিত কিছু একটা ঘটতে চলেছে। এটাকেই কি তবে গাট ফিলিংস বলে? রিদিতার ভাবনার মাঝে আজাদ খন্দকারের কথা শোনা গেল। সেই মানুষটাকে এখন সকলের সামনে আমি ডেকে নিচ্ছি। আমার বন্ধু রাহুল মাহমুদ, তার একমাত্র নাতি, যে কিনা অতি অল্প বয়সেই যথেষ্ট সুনাম অর্জন করেছে নিজের কর্মজীবনে, যে একজন দক্ষ পরিশ্রমী এবং বুদ্ধিমান পুরুষ, যে কিনা একই সাথে সুদর্শন এবং সুপুরুষ, যে কিনা আমার অতি প্রিয় পাত্র। প্লিজ ওয়েলকাম জায়ান মাহমুদ। জায়ানের নামটা শুনে এখানে উপস্থিত থাকা দুটো মানুষ অবাক হয়েছেন। ওনারা হলেন রিদিতার বাবা মা। ওনাদের মাথায় এটা কিছুতেই ঢুকছে না একটা ব্যাপার, যে জায়ানের সাথে বিয়ে না করার জন্য রিদিতা বিয়ের দিন বিয়ের আসর ছেড়ে পালালো, সেই জায়ানের সাথে রিদিতার সম্পর্ক চলছে। অবাক হয়েছে শাওন এবং পিয়ালিও। সাথে করে পিয়ালি কষ্টও পেয়েছে রিদিতার কথা ভেবে। মেয়েটা এখন নিজেকে সামলাবে কি করে? আচ্ছা, এটা কি বললো দাদু ভাই? রিদিতা আর জায়ান সম্পর্কে আছে? এটা তো মিথ্যে কথা। কিন্তু মিথ্যে কথা বললোটাকে? পিয়ালি হিসাব মেলাতে বিফল হয়েছে বারংবার। এদিকে রিদিতা অপ্রকৃতিস্থের মতো সামনে তাকালো। আজাদ খন্দকার যা বলছে সেটা তার মাথার উপর দিয়ে গেছে। একটু আগেই তো রিদিতা নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা মনে করেছিল। তবে এখন কেন মনে হচ্ছে এই সব কিছুই দুঃস্বপ্ন? জায়ান হাত মুঠো করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এখন সকলের দৃষ্টি জায়ানের দিকে, অথচ জায়ানের দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ। আজাদ খন্দকার কিছুটা হেসে বললেন, কি হলো জায়ান, সামনে এসো। জায়ানের পাশে দাঁড়িয়ে থাকা রাহুল মাহমুদ নিম্ন স্বরে বললেন, তোমাকে ডাকা হচ্ছে জায়ান। আমি তোমাকে ভালোবাসি বলে তার ফায়দা এইভাবে লুটলে দাদা? গো এহেড জায়ান।
ইউ আর ইন দ্য ফোকাস, ডোন্ট মেক মি অর দ্য মাহমুদ ইনসাল্টেড, ইউ শুড নট হ্যাভ ডাট দিস, আই সেড গো এহেড। জায়ান এখনও মাথা তোলেনি, মুখ এখনও নিচু তার। তবে এগিয়ে গেল আজাদ খন্দকারের নিকট, দাঁড়ালো ওনার সাথে গিয়ে। আজাদ খন্দকার রিদিতা এবং জায়ানের মধ্য থেকে নিজেকে সরিয়ে নিলেন। এরপর জায়ান আর রিদিতাকে একসাথে দাঁড় করালেন। এদিকে একের পর এক ক্যামেরায় ছবি তোলার শব্দ শোনা যাচ্ছে। রিদিতা ছলছল চোখে তাকালো আশেপাশে। তার চোখের সামনে সবকিছু এখন ঝাপসা লাগছে কেন। হঠাৎ চোখ গেল তার দরজায়। শুদ্ধর জল ভরা চোখ রিদিতার নজর এড়ালো না। এক পা করে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে শুদ্ধ। কেবল ডানে বামে মাথা নাড়ছে সে। ডান হাতে এখনো ফুলের তোড়া আছে তার। বাম হাত কপালে নিয়ে ঠেকালো সে। এরপর ঠিক আগের মতোই এক পা করে পিছোতে পেছোতে রিদিতার দৃষ্টি সীমানার বাইরে চলে গেল। অস্ফুষ্ট স্বরে রিদিতার মুখ থেকে উচ্চারিত হলো, শুদ্ধ, যেও না প্লিজ। কিন্তু রিদিতার এই কথা কারোর কানেই পৌঁছালো না। আমার মনে হয় আমরা বাগদানের পর্ব শুরু করতে পারি। রাহুল, জায়ানের পরিবারের লোক হয়ে তোরা দূরে থাকবি, আয় সবাই এদিকে। রাহুল মাহমুদ, মাসুদ মাহমুদ এবং তনিমা আপরা চলে আসলেন ক্যামেরার সামনে। রিদিতা অসহায় চোখে তাকালো চারিদিকে। কি করবে সে এখন? জোরে একটা চিৎকার করবে, বলবে যে এই বিয়ে সে করতে পারবে না, বলবে যে এই সব কিছুই মিথ্যেচার। আংটি নিয়ে আসছো না কেন? আরে বাবা, ছেলে আর মেয়েকে দাঁড়িয়ে থাকবে নাকি? তাড়াতাড়ি করো। না না ভাই, আমি জানি রে জানি, আর ধন্যবাদ বলা লাগবে না। না না হয়তো তোর তোর সুখটা দেখবো না। আমি বলতে চাইছিলাম যে যে তুই আজকে অনেক খুশি, তাই তো? বলেছিস তো একবার, বারবার বলা লাগে। অবস্থা অন্যদিকে মন নিতে পারে ভেবে রাহুল মাহমুদ দ্রুত জায়ানের হাতে আংটি ধরিয়ে দিলেন। জায়ান, শুরু করো। জায়ান এখনও আংটি ধরে নিয়ে দাঁড়িয়ে রইল। রাহুল মাহমুদ মেকি হেসে বললেন, উফ, আজকালকার ছেলেমেয়েরা এত লজ্জা পায় সব কিছুতে। দেখো কেমন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দুজনে। আজাদ খন্দকার হাসলেন, বললেন, তা যা বলেছিস, এরা প্রেম করতে পারে অথচ স্বীকার করতে পারে না। তাও তো জায়ানকে ভালোই বলবো। সে যদি সম্পর্কের বিষয়টা তোর কাছে খোলসা না করতো তবে তো আমরা জানতেই পারতাম না কোথাকার পানি কোথায় গড়িয়েছে। আজাদ খন্দকারের কথা শুনে রিদিতা এবং জায়ান দুজনেরই চোখ ছানা বড়া হয়ে গেল। রাহুল মাহমুদ হে হে করে হেসে দিয়ে জায়ানের হাত ধরে এবার নিজের আংটি নিয়ে আসলেন রিদিতা বরাবর। আজাদ খন্দকারের উদ্দেশ্য বললেন, নে এবার রিদিতার হাতটা সামনে নিয়ে আয়। আমাদের নানা দাদারাই মনে হচ্ছে এদের লজ্জা ভাঙাতে হবে। রিদিতার বাম হাতের অনামিকাতে শুদ্ধ দেওয়া সেই সোনার আংটি এখনো জলজল করছে। সেটার দিকে তাকাতেই অন্তরটা কেঁপে উঠল রিদিতার। পিয়ালি, ওর আংটিটা খুলে নিয়ে যাও তো। নানা ভাই, আমি এটা খুলবো না। শোনো পাগলি মেয়ের কথা, আরে আংটি না খুললে জায়ান তোকে আংটি পরাবে কি করে? এই আংটি তোর পছন্দ তো অন্য কোনো আঙুলে পরে নিস। এখন জায়ানের আংটি পর। শোন, এই আংটি তোকে যেই দিয়ে থাকুক না কেন, স্বামীর দেওয়া আংটি কিন্তু সব চাইতে মূল্যবান হয়। তাই জায়ানের দেওয়া আংটিই তোকে পরতে হবে। পিয়ালি, এসো। পিয়ালি এসে রিদিতার হাত থেকে আংটি খুলে নিল। রিদিতার সেই আঙুলে এখন ঠাঁই হলো জায়ানের পরিয়ে দেওয়া হীরের আংটি। সকলে করতালি দিল আবারও। ফলশ্রুতিতে ঘটনা অনুসরণ করে জায়ানের আঙুলেও রিদিতার পরানো আংটি উঠল। আবারও করতালিতে মুখরিত হলো চতুর্দিক। আজাদ খন্দকার সর্বশেষ ঘোষণা দিলেন, জায়ান এবং রিদিতার বিয়ের তারিখ এই মাসে ঠিক করা হয়েছে। এই মাসের 24 তারিখ। আশা করছি আপনারা সকলে বিয়েতে উপস্থিত থেকে নবদম্পতিকে দোয়া করে যাবেন। মূল অনুষ্ঠানের সমাপ্তি এখানেই হলো। এবারে খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। রিদিতা আর নিজেকে সামলাতে পারল না, দৌড়ে চলে গেল নিজের রুমে। দরজা বন্ধ করে ঝাঁপিয়ে পড়ল বিছানায়। তারপর রীতিমতো বিছানায় গড়াগড়ি খেয়ে কান্না করতে লাগলো। হৃদয়ের দহন সে কমাবে কি করে? মন তো আর টিকছে না এখানে। শুদ্ধকে কাছে পেলে সব ঠিক হয়ে যেত। এখন শুদ্ধকে পাবে কোথায়? শুদ্ধ কি তার কাছে আর ফিরে আসবে কখনো? না, আসবে, আসতেই হবে। শুদ্ধর অনুপস্থিতিতে রিদিতা এখন নিজেকে কল্পনা করতেও ভয় পায়। শুদ্ধর নাম্বারে ডায়াল করলো রিদিতা। শুদ্ধর ফোন বন্ধ বলছে, বোধহয় সুইচ অফ করা। রিদিতা হাউমাউ করে কেঁদে উঠল। শুদ্ধ কি তাকে ভুল বুঝলো? একবারও কি বুঝলো না যে সে শুদ্ধ ছাড়া আর কখনো কাউকে ভালোবাসেনি?